के बारे में जो डिटेल्स है फ्लोर के बारे में वो उस वॉल पे है और म्यूज़ियम की गैलरी स्टार्ट हो रहा है। চলে আসলাম L4-এ। আর L4-এ এসে প্রথমেই দেখতে পাচ্ছি অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। হেই হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পরে আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ডিসেম্বর মাসের 15 তারিখ। আজকে যাব ইকো পার্কে এবং এই 2025 সালের যখন ইকো পার্কে তোমরা জানুয়ারি মাসে সবাই ঘুরতে যাবে এবং 2025 সালে ইকো পার্কে কী কী নিয়মকানুন আছে, ওখানে কটার সময় গেট খোলে, কটার সময় ঢোকায় আর কটার সময় বেরিয়ে যেতে হয়, সমস্ত কিছুতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে বিশেষ করে যাওয়ার কারণ হচ্ছে না, ওখানে একটি সোলার ডোম উদ্বোধন হয়েছে, সেটিকে দেখবো এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমি কৃষ্ণনগরে থাকি, তাই আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমাকে কলকাতা যেতে হবে, ওখান থেকে ইকো পার্কে যাব। কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি, ওখানে গিয়ে কত কি ঘুরছি, কী সমস্ত ঘুরছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে গিয়ে এন্ট্রি ফি কত বা কী আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সময় সকাল 10:40, পৌঁছে গেলাম ইকো পার্কে। প্রথমে ইকো পার্কে চলে এসে বিধাননগর স্টেশনে নেমেছিলাম। বিধাননগর স্টেশন থেকে নেমে ওখান থেকে বাসে করে আসলাম ইকো পার্কের 4 নম্বর গেটে। আর এই 4 নম্বর গেটে থেকে যে সোলার ডোমটা এখানে উদ্বোধন হয়েছে সেটা দেখার জন্য 6 নম্বর গেটে আসতে হবে। আর তোমরা চাইলে 4 নম্বর গেটে নেমে হেঁটে হেঁটেও 6 নম্বর গেটে আসতে পারো, একটু টাইম লাগবে। কিন্তু ওখান থেকে যেহেতু টোটো ছিল, টোটোতে 10 টাকা করে নিল আর আমাদের পৌঁছে দিল 6 নম্বর গেটে। আর এই 6 নম্বর গেটের থেকে এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি এখন যেদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুটা হাঁটতে হবে। হেঁটে গেলেই ওই সোলার ডোমটা পড়বে। এই সোলার ডোমটাই হচ্ছে কিনা আমাদের ইন্ডিয়ার প্রথম যে সৌরশক্তির দ্বারা যে একটা মিউজিয়াম তৈরি করেছে, সেটাই দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই 6 নম্বর গেটে নেমে এই যে রাস্তা ধরে আমরা যে সোলার ডোমে যাচ্ছি, এই রাস্তার দুপাশে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগছে। 6 নম্বর গেটে নেমে এই দিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। এখানে একটা বাউলের মূর্তি আছে আর এখানে একটা বসার মতন জায়গা আছে। আর এদিক দিয়ে তোমরা দেখছো যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকেই গেলেই পড়বে ওই সোলার ডোম মিউজিয়াম। যাওয়ার রাস্তার মধ্যে ঢুকে গেলাম। আর এদিকে ঢুকে তোমরা এই যে গার্ডেন মতন দেখতে পাচ্ছ, এটা আছে ইকো পার্কের হার্বাল মিউজিয়াম। 6 নম্বর গেট থেকে প্রায় ওই 5 মিনিট মতন হেঁটে চলে আসলাম ভারতবর্ষের প্রথম সৌরশক্তিতে একটা মিউজিয়াম। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেই সোলার ডোম। এখানে ঢুকবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কত কি টিকিট প্রাইস আছে দেখা যাক, চলো ভেতরে যাওয়া যাক। চলে আসলাম একদম সোলার ডোম মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। আর এখানে টিকিট প্রাইস আছে 200 টাকা পার পার্সন। 3 বছরের উপরে হলেই 200 টাকা টিকিট লাগবে। ঢুকে এদিকে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট করে নিলাম। আর এখানে ব্যাগেজ কাউন্টার আছে, এখানে ব্যাগ রাখা যাবে। म्यूज़ियम पूरा 6 फ्लोर है और म्यूज़ियम के 7 गैलरीज है। म्यूज़ियम के बारे में जो डिटेल्स है फ्लोर के बारे में वो उस वॉल पे है और म्यूज़ियम की गैलरी स्टार्ट हो रहा है जो L0 लिखा हुआ दरवाज़ा दिखाई दे रहा है आपको, उधर से आप उधर से जाएंगे और पूरा पैदल 6 फ्लोर तक जाना होगा, फिर लिफ्ट से नीचे आना होगा। वो जो मॉडल वगैरह है उसको टच नहीं करना है, अगर फ़ोटो वगैरह खींच सकते हैं बट डिस्टेंस मेंटेन करके। थैंक यू। বাইরে থেকে তো 200 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। এরকম হাতে একটা করে ব্যান্ড বেঁধে দিল, 200 টাকা করে নিল, এটা নিয়ে ভেতরে ঢুকে গেলাম। এখানেই ঢুকে প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা রোবট আছে। তোমরা চাইলে 100 টাকা পার পার্সন দিয়ে এই রোবটে করেও এই পুরো ভেতরে যে সোলার ডোম আছে পুরোটা ঘুরে দেখতে পারো। এখানে একটা গাড়ি আছে, ফিউচারিস্টিক গাড়ি, যেগুলো সৌরশক্তিতে যে সমস্ত গাড়িগুলো ভবিষ্যতে চলবে তার একটা মডেল এখানে রাখা আছে।
ওপরের দিকে তাকালে একটা সূর্যের মতন দেখতে হবে, মনে হয় যেন ওখানটা আগুন জ্বলছে। এখান থেকে নিচের দিকটা খুবই সুন্দর। এখানে L0 আছে, ওখান থেকে আমাদের মানে পুরো যে ভেতরে যাওয়ার এটা পুরোটা মানে প্রসেসটা শুরু হবে। এখানে বোর্ডের মধ্যে সমস্ত কিছুই লেখা আছে। L0-তে তোমরা কী দেখতে পাবে, L1-এ তোমরা কী দেখতে পাবে, L2, L3, L4, L5 আর L6-এ গিয়ে শেষ হবে। এখানে সমস্ত কিছু লেখা আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পুরোটা দেখে নিতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কোনো আসল নয়, এটা একটা মানে নকল মূর্তি। এটা হচ্ছে নিকোলাস টেসলা, ফাদার অফ এনার্জি। এই যে জায়গাটা ঢুকলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমরা ঢুকলেই লেখা আছে দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ এনার্জি, মানে এনার্জিটা আমাদের যে মানে আগেকার দিন থেকে কিভাবে মানে মানুষের ব্যবহার করতে শুরু করেছিল এবং এখন বর্তমান প্রজন্মের যেভাবে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ সোলার লাইটের মাধ্যমে এই পুরো মিউজিয়ামটা তৈরি হয়েছে, সেটাই এখানে পুরো ডিটেলসে বর্ণনা করা আছে। প্রথমে আদিম যুগ থেকে আদিম মানুষেরা কীভাবে আগুন জ্বালাতো সমস্ত কিছু এখানটা পুরো ভালোভাবে দেয়া আছে। এখানে একটা জিনিস ভালো লাগলো, ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই দেওয়া আছে, তাই আমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। পুরো জিনিসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। L1-এর ভেতরে ঢুকেই এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সোলার ডোমটি, এটি একটা ছোট মানে থিম হিসাবে এখানে রেখেছে। এটাও দেখতে বেশ ভালো লাগছে। এখানে এই ক্রাফট ডিসপ্লেগুলোতে খুব সুন্দর লাগছে, মানে কীভাবে আমাদের পরিবেশ আগে কত ভালো ছিল, এখন ধীরে ধীরে সেগুলো কীভাবে দূষণের পথে চলে যাচ্ছে সেগুলোই এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এখানে লেখা আছে সর্বোচ্চ বায়ু দূষিত শহরগুলি। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে যে 6টি শহর সর্বপ্রথম জলের তলায় নিমজ্জিত হয়ে যাবে, তার মধ্যে আমাদের কলকাতা আছে 5 নম্বরে। জিনিসটা দেখে মানে খুবই একটি মানে মর্মাহত ব্যাপার। তবু এই জিনিসটা আমাদের সবার এসে দেখা উচিত, মানে সমস্ত কিছু এখানে মানে বুঝতে পারবে তোমরা যে আমাদের পরিবেশ কীভাবে ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে। এই যে ডিসপ্লের মধ্যে দিয়ে যে সমস্ত মানে মানে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে যে আমাদের পরিবেশটা কীভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং একসময় যে সংস্কৃতি দূষিত মানে ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু জানি, এই ডিসপ্লের মাধ্যমে দেখতে আমাদের খুবই ভালো লাগছে। মানুষের স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো এখানে ভালোভাবে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে সবচেয়ে খারাপ বায়ু দূষিত প্রবাহিত শহরগুলির নাম। নাইজেরিয়া, বাংলাদেশ। 1850 সালের পর থেকে যে আমাদের মানে জলবায়ু পরিবর্তন হয়েছে সেটি এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। নীল থেকে লালের দিকে হয়ে গেছে। এখানে দেখো 1860, 1890, 1820, 1950, 1980 আর 2010। এখানে পুরো নীল থেকে মানে পরিবেশ এত গরম হয়ে যাচ্ছে, 2010 সালে পুরো লালের দিকে চলে গেছে। এখন অবস্থা খুবই ভয়াবহ। এই পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন।
এখানের এই স্ট্যাচুগুলো তোমরা দেখছো পুরো একদম অরিজিনাল লাগছে। L1-এ ঢুকেই সিবি রমন এখানে দাঁড়িয়ে আছে, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। এখানে মানে যে সমস্ত স্টুডেন্টসরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো তাদের আসলে এই জায়গাটা মানে খুবই ভালো লাগবে। L1-এর ভেতরে ঢুকে পড়লাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে চেয়ার মতন করা আছে, একটা থিয়েটার মতন। এখানে স্ক্রিনটাও খুব বড়। এখানে বসে বসেও তোমরা মানে আমাদের পরিবেশটা কীভাবে কেমন ছিল আগে আর এখন কীভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে সেই পুরো বিষয়টি এখানে স্ক্রিনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এখানে খুব সুন্দর মানে গোটা কয়েক সিট করা আছে। এখানে বসেই মানে তোমরা পুরোপুরি মানে স্ক্রিনের মাধ্যমে পুরো যে আমরা আমাদের যে পৃথিবীতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে মানে কি কাজ চলছে সেই সমস্ত ব্যাপারটিকে এখানে মানে ফুটিয়ে তুলেছে। এবং বায়ুর দ্বারা যে সমস্ত বায়ুশক্তি উৎপাদন করা হয় সেগুলোও মানে কীভাবে উৎপাদন করা হচ্ছে এখানে পুরোভাবে যে মানে জিনিসটা পুরো বুঝিয়ে তুলেছে। নদী ঝর্ণার জল থেকে সৃষ্ট জলবিদ্যুৎ পুনর্ব্যবহারযোগ্য শক্তির অন্যতম নির্ভরশীল এবং আশার আলো দেখাতে পারে একটি আলোকিত ও সুগম পথ। শুধু পুনর্ব্যবহারযোগ্য শক্তি একা সেই আশার পথে নিয়ে যেতে পারবে না। প্যারিস চুক্তি জরুরি বার্তা নিয়ে এসেছে। 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন অর্ধেক করতেই হবে। পরিবেশকে বাঁচাতে 2050 সালের মধ্যে এই নির্গমনকে শূন্যে নিয়ে আসতেই হবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে কি কাজ চলছে, বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কৃষি কাজ চলছে এবং এর জন্য চাই দৃষ্টিভঙ্গির কাজে লাগিয়ে কীভাবে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হচ্ছে সমস্ত কিছুটা এখানে ফুটিয়ে তুলেছে। তোমরা তোমাদের বাচ্চাদের নিয়ে আসো, বাচ্চাদেরকে এখানে বসিয়ে দিলে পুরো ব্যাপারটা ওরা বুঝতে পারবে, ওদের খুবই ভালো। ওয়ান থেকে ঘুরে ওই থিয়েটারের মধ্যে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। এখন যাব L2 যাওয়ার রাস্তা এদিকে। আর একবার নিচের দিকে দেখিয়ে দিই, এই নিচ থেকেই আমরা উপরে উঠেছিলাম। ওই সেই L0 লেখা আছে, L0 থেকে স্টার্ট করে L1 ঘুরলাম। এবার যাব L2-তে। মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি। এখানে জলবিদ্যুৎ কীভাবে উৎপন্ন করা হয় সেই প্রক্রিয়াটাকেই একটি ছোটোখাটো থিমের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। হোমি জে ভাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। ইনি হচ্ছে কিনা হোমি জে ভাবা। সত্যেন্দ্রনাথ বসু। চলে আসলাম L4-এ। আর L4-এ এসে প্রথমেই দেখতে পাচ্ছি অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। পুরো একদম অবিকল অরিজিনাল লাগছে দেখতে। এই যে আমি সাইকেলিং করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যেমন তেমন সাইকেল নয়। এই সাইকেলিং করে প্রতি 2 মিনিটে আমরা কতটা এনার্জি উৎপাদন করতে পারছি সেটি এই সাইকেল চালিয়ে বোঝা যাবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম L5-এ। এখানেই দাঁড়িয়ে আছে স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। L5-এও একটা থিয়েটার আছে, এই থিয়েটারের মধ্যে ঢুকে গেলাম। এখানে দেখাচ্ছে যে ভবিষ্যতে মানে সোলার চার্জের দ্বারা যে সমস্ত গাড়িগুলো চলবে সেগুলো কীভাবে চলবে এখানে দেখালো ব্যাপারটা।
L0 থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম L6-এ। এখানে মানে একটু খাওয়া দাওয়া, ছোটোখাটো স্ন্যাক্স টাইপের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখান থেকে হালকা ফালকা কিছু খেতে পারো। আর এখানেই দাঁড়িয়ে আছে ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি। পুরো মূর্তিটা দেখো, পুরো অরিজিনাল লাগছে একদম দেখতে। থেকে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলে 3তলা থেকে লিফটে করে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে এখানে যে সমস্ত ডিসপ্লেগুলো দেওয়া আছে, এখানে তোমরা তোমাদের চাইলে ফিডব্যাক শেয়ার করতে পারো। এই সোলার ডোমটি পুরোপুরি ঘুরে দেখতে আমাদের সময় লাগলো প্রায় ওই 1 ঘন্টার মতন। এখানে যে টিকিট চার্জ দিচ্ছে 200 টাকা পার হেড, কিন্তু এটা মানে তোমরা আসলে এই ইকো পার্কে আসলে অবশ্যই এই সোলার ডোমটি একবার ভিজিট করো। একটা এক্সট্রিম লেভেলের তোমাদের অভিজ্ঞতা হবে। আর এখানে যে স্টুডেন্টরা যদি আসো, স্টুডেন্টরা গ্রুপে আসলে পার পার্সন 100 টাকা করে মানে এন্ট্রি ফি দিয়ে তোমরা ভেতরে ঢুকতে পারবে। মানে ভবিষ্যতে আমাদের মানে যে দেশটা মানে আমরা যে সমস্ত দূষণ করছি তার ফলে যে প্রাকৃতিক যে নষ্ট হচ্ছে, সে সমস্ত ব্যাপারটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর সমস্ত সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, সমস্ত শক্তির দ্বারা যে সমস্ত মানে বিদ্যুৎ উৎপাদন করে কীভাবে সেগুলোকে কাজে লাগাচ্ছে, সেই সমস্ত কিছুই এখানে ফুটিয়ে তুলেছে। তোমরা অবশ্যই একবার এসো, এখানে এসে একবার ভিজিট করো। এটা দেখা কমপ্লিট হয়ে গেল, এবার যাবো ইকো পার্কে। ইকো পার্কের ভেতরেও যা সমস্ত কিছু দেখবে তোমাদেরকে দেখাতে থাকবো। সময় ঘড়ি 1:30 বাজে। আমরা প্রবেশ করলাম ইকো পার্কের ভেতরে। আজকে সানডে, তাই এই প্রচুর মানুষ এসেছে এই ইকো পার্কে ঘুরতে। ইকো পার্কে ঢোকার জন্য পার পার্সন এন্ট্রি ফি আছে 30 টাকা করে। আর এই ইকো পার্কটি সোমবার বাদ দিয়ে সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিনই খোলা থাকে। প্রথমে ইকো পার্কে ঢোকার জন্য 30 টাকা দিয়ে টিকিট কেটে তো ঢুকলাম, কিন্তু এখন এদিকে আছে 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টার। আবার এখানে টিকিট কাটতে হবে, তারপরে এই যে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আছে সেগুলোকে দেখতে পারবো। চলো টিকিট কেটে ভেতরে গিয়ে সব কিছু দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। ঢুকে গেলাম 7 ওয়ান্ডার্সের ভেতরে। ঢুকেই প্রথমে পড়লো মিশরের মমি আর পিরামিড। এরপরে চলে আসলাম তাজমহল দেখতে। আর এই তাজমহলেই প্রচুর মানুষ ভিড় করেছে, এখানে প্রচুর মানুষ ছবি তুলছে। যেহেতু ইকো পার্কটি সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে, তাই তোমরা যদি এসে একটু সন্ধ্যা পর্যন্ত থাকতে পারো, তাহলে এখানে যে লাইট শোটা হয় তোমরা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। এরপরে চলে আসলাম বাটারফ্লাই গার্ডেনে। এই গার্ডেনে ঢোকার মুখেই মানে চারিদিকে পুরো গাছে ঘেরা, জায়গাটা খুবই অসাধারণ। কিন্তু তোমরা যে বাটারফ্লাই গার্ডেনের ভেতরে ঢুকবে, এখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। কিন্তু এখানে বাটারফ্লাই খুব কমই আছে। ইকো পার্কটি যেহেতু আমাদের ভারতের সবথেকে একটি বড় উদ্যান,
তাই এখানে এই ইকো পার্কে তোমরা ঘুরতে এসে একদিনে সমস্ত কিছুটা ঘুরে দেখা অসম্ভব। তাই তোমরা আসলে একটু হাতে বেশি সময় নিয়ে আসলে মানে মোটামুটি পুরো পার্কটি তোমরা ঘুরে দেখতে পারবে। এবার চলে আসলাম ইকো পার্কের রেইন ফরেস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফোয়ারাগুলো দিয়ে জল পড়ছে আর প্রচুর মানুষ এই জায়গাটাতে বিশাল এনজয় করছে। যেহেতু এই ইকো পার্কটি অনেক বড়, তাই তোমরা যারা পায়ে না হেঁটে সাইকেলে করে ঘুরতে চাও, তাই এখান থেকে সাইকেলও রেন্ট পাওয়া যায়। এখানে সাইকেল তোমরা দুজন করে চালাতে পারবে, একটা সাইকেল 150 টাকা করে নেবে। তার বিনিময়ে তোমরা 30 মিনিটে এই পার্কটি ঘুরে দেখতে পারবে। ইকো পার্কে এই লেকের মধ্যে তোমরা চাইলে বোটিংও করতে পারো। এখানে বোটিংয়ের যে সমস্ত খরচ আছে আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই লিফটে করে আরএফএল টাওয়ারের উপরে চলে আসলাম। আর এই আরএফএল টাওয়ার থেকে পুরো বন্ধুরা আমার পেছনে তোমরা আরএফএল টাওয়ার দেখতে পাচ্ছ। এই আরএফএল টাওয়ারে করে আমি লিফটে করে উঠলাম, উঠে আরএফএল টাওয়ার থেকে পুরো ইকো পার্কটা পুরো দেখা যাচ্ছে, ভালোভাবে দেখলাম। তাহলে আজকে সকাল থেকে ইকো পার্কে ঢুকে ওই যে সোলার ডোমে ঘুরলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইকো পার্কে যা যা ঘুরলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোথায় কি কত এন্ট্রি ফি আছে সেটাকেও দেখালাম। আর এই ইকো পার্কটি হচ্ছে কিনা সকাল 11টা থেকে ওই সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। তোমরা আসলে এই টাইমের মধ্যে আসো। আর এই ডিসেম্বরের মধ্যে আসলাম বলে মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল। আর তাই তোমরা দেখলে এখানে প্রচুর মানুষ এসেছে। আর ইকো পার্কটা বিশেষ করে বাচ্চারা যারা আসবে বাচ্চাদের খুবই ভালো লাগবে। তাই তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই, আবার দেখা হবে কোনো একদিন কোনো একটা নতুন ভিডিওর সাথে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।